প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আজ আবার ফিরে আসলাম অনেকদিন পর তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ইউটিউব অনলাইন ক্লাসে। তোমাদের প্রাক নির্বাচনী মানে প্রি টেস্ট পরীক্ষা অতি সন্নিকটে। যেহেতু তোমরা এখন আমাদের বিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারতেছ না, সেই হেতু তোমাদের জন্য আমাদের অনলাইন ইউটিউব ক্লাস একটু তোমাদের পাঠকে সহজ এবং প্রাঞ্জল করার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা আশা করি লেকচারটি মনোযোগ সহকারে শুনবে এবং বাড়িতে বসে পাঠ্যপুস্তক খুলে তার সাথে মিলিয়ে তোমরা একটু আয়ত্ত করে নেবে, তাহলেই তোমাদের পড়াটা সহজ এবং সুন্দর হয়ে যাবে বলে আমি আশা রাখি। তো আজকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা। তোমাদের এখন সিলেবাসটা এই কোভিড-19-এর জন্য অনেকটা সহজতর এবং সংক্ষেপ করে দিয়েছে। আমাদের আগে 16টি অধ্যায় ছিল, তার থেকে 7টি অধ্যায়ে বাদ দিয়ে দিয়েছে, এখন মাত্র 9টি অধ্যায়। কয়টি অধ্যায়? 9টি। অর্থাৎ 9টি অধ্যায় থেকে 11টি প্রশ্ন আসবে এবং অবজেক্টিভ ওই 30টিই থাকবে। মান বন্টন কোনো সমস্যা নেই, কিন্তু অধ্যায় হলো এখন মাত্র 9টি। তার মধ্যে 11 আছে, আমি 11 থেকেই আজকে শুরু করলাম। আগেরগুলো তোমাদের তো অনেক পড়ানো হয়েছে, 11, 16। তো 11 এবং 16 অধ্যায় এই দুই দিন নেওয়ার চেষ্টা করব। তো আজকে একাদশ অধ্যায় অর্থাৎ জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা। প্রত্যেকটা দেশেরই সম্পদ আছে কম বেশ। জাতীয় সম্পদগুলা কি, তারপরে হলো কোন দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিরূপ, এই আলোকে আমাদের এই অধ্যায়। জাতীয় সম্পদ হলো ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, সব মিলিয়ে হলো জাতীয় সম্পদ। আর অর্থনৈতিক ব্যবস্থা, এক এক দেশের অর্থনৈতিক ব্যবস্থা এক এক রকম। কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক, কোনো দেশের সমাজতান্ত্রিক, কোনো দেশের মিশ্র, কোনো দেশের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তো আমরা আজকে তোমাদের এই অর্থনৈতিক ব্যবস্থার উপরে একটি ক্লাস দিচ্ছি, অর্থাৎ কোন দেশের অর্থনৈতিক ব্যবস্থা কীরূপ, তাদের বৈশিষ্ট্য কী ইত্যাদি সংক্রান্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জ্ঞাতার্থে একটি উদ্দীপক সৃষ্টি করেছি। দেখো, ধরা আমিনুল সাহেব একজন ব্যবসায়ী। ব্যবসায় কাজে প্রায়ই তাকে কি করতে হয়? অনেক দেশে যেতে হয়। একবার একটি দেশে গিয়ে দেখতে পেলেন সেখানকার বিভিন্ন দ্রব্যের উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পদের উপর কোনো ব্যক্তি মালিকানা নেই। অর্থাৎ কোনো কিছু উৎপাদনের জন্য যে উপকরণ লাগে, উপকরণ সহ সম্পূর্ণ কিছুই রাষ্ট্রীয় মালিকানাধীন। সেখানে ব্যক্তিগত মালিকানার কোনো সুযোগ নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থার 4টি রূপ আমরা জানি: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ইসলামী এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা এখানে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান সেটা আমরা তোমাদের কিছু প্রশ্নের আলোকে নির্ধারণ করে ফেলবো। মানে ব্যক্তি মালিকানা স্বীকৃত কোন অর্থ ব্যবস্থায়। মনে করো আমি যদি প্রশ্ন দেই, ব্যক্তি মালিকানা স্বীকৃত কোন অর্থনৈতিক ব্যবস্থা? ব্যক্তি মালিকানা, এখানে বলছে ব্যক্তি মালিকানা নেই, তাহলে ব্যক্তি মালিকানা স্বীকৃত অর্থাৎ আছে কোন অর্থনৈতিক ব্যবস্থা? স্বীকৃত কোন অর্থনৈতিক ব্যবস্থা? এটার জন্য নাম্বার হলো 1। ব্যক্তি মালিকানা এই অর্থনৈতিক ব্যবস্থা নেই, তাহলে কোন অর্থনৈতিক ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকৃত?
উত্তর হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। কোন অর্থনৈতিক ব্যবস্থা? ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক। তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তরে লিখতে হবে ব্যক্তি মালিকানা স্বীকৃত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দাঁড়িয়ে, অর্থাৎ সম্পূর্ণ উত্তরে লিখবে। শুধু ধনতান্ত্রিক লিখলে উত্তরটা হয়, কিন্তু সুন্দর এবং সুচারুরূপে লিখতে হলে তোমরা পুরো প্রশ্নটা লাইনটা বাক্যটাই লিখবে। ব্যক্তি মালিকানা স্বীকৃত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। কি ক্লিয়ার? ব্যক্তি মালিকানা স্বীকৃত কোন অর্থনৈতিক ব্যবস্থায়? উত্তর হলো ব্যক্তি মালিকানা স্বীকৃত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। আমাদের উদ্দীপক অনুসারে কিন্তু ক এবং খ এর আলোচনা নেই। ক এবং খ হয় সম্পূর্ণ অধ্যায়ের আলোকে। তাই আমরা এবার বলতে পারি ভোগ বলতে কি বোঝায় ব্যাখ্যা করে। একটা প্রশ্ন দিতে, ভোগ বলতে কি বোঝায়? ভোগ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। কি বোঝায় ব্যাখ্যা করো। ভোগ হলো, ভোগের আগে আমাদের অভাব জানতে হয়। অভাব কোন দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বলে অভাব। কি বলছি শিক্ষার্থীরা? কোন দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বলে কি? অভাব। আর অভাব পূরণের উপযোগিতা আছে যার, সেটাই হলো ভোগ। অভাব পূরণের যখন উপযোগিতা থাকে সেটাই পড়ে আমাদের ভোগের আওতায়। আমরা যেমন আমাদের খিদা লাগছে, আমরা এখন খাবো, খাবার প্রয়োজন, খাদ্য। তাহলে খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে, এই খাদ্যটাই হলো ভোগ। অভাব পূরণের উপযোগিতাই হলো ভোগ। তাহলে আমরা খাবো, আমাদের খাবার প্রয়োজন, তাহলে এই খাদ্যটা কি করলো? আমার ক্ষুধা নিবারণ করলো। আমার যে ক্ষুধা ছিল সেই ক্ষুধাটাকে নিবৃত করলো বা ক্ষুধাটাকে নিবারণ করলো। তাহলে এখানে এই খাবার বা খাদ্যটা হলো ভোগ। কিন্তু খাবারটা নষ্ট হয়ে গেল কোনো কারণে, পচে গেল ব্যাকটেরিয়া আক্রমণে, তাহলে সেটা আর ভোগ হলো না। সেটাও খাবার, কিন্তু সেই খাবারটা আর ভোগ নয়, কেননা তার উপযোগিতা নেই। পচা খাবার তো আমরা খাই না। সুতরাং ভোগের হলো অভাব পূরণের উপযোগিতা, অভাব পূরণ করার উপযোগিতাটাই হলো ভোগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক এবং খ প্রশ্ন যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে আসতে পারে, অর্থাৎ ওই অধ্যায়ের সংশ্লিষ্ট অধ্যায় থেকে। তাহলে আমাদের ক এবং খ প্রশ্ন নিয়ে আমরা আলোকপাত করলাম। এবারে আরো অন্যান্য প্রশ্ন হতে পারে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, বিভিন্ন আঙ্গিকেই ক এবং খ প্রশ্ন হতে পারে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা একটা উদ্দীপক সৃষ্টি করলাম, একজন লোক আমিনুল সাহেব, তিনি প্রায় দেশের বাইরে যান ব্যবসার কাজে, গিয়ে দেখলেন একটা দেশে সেখানকার উৎপাদনের উপকরণ সহ সকল কিছুর মালিক হইল রাষ্ট্র, ব্যক্তি মালিক হওয়ার কোনো সুযোগ নেই। এই যে একটা অর্থনৈতিক ব্যবস্থা, এটা কোন অর্থনৈতিক ব্যবস্থা বলে? উদ্দীপকে কোন অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে? আমরা একটা প্রশ্ন সৃষ্টি করতে পারি, উদ্দীপকে কোন অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে বর্ণনা করো। উদ্দীপকে কোন অর্থ ব্যবস্থার কথা, কোন অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে? উদ্দীপকে কোন অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে বর্ণনা করো। তিন নাম্বার আমার প্রয়োগের প্রশ্ন। তাহলে উদ্দীপকে আমরা দেখলাম কি,
এখানে সমস্ত সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। তার মানে যেখানে সম্পদের মালিকানাধীন সম্পূর্ণ রাষ্ট্রের উপর বর্তায় সেইটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। কোন অর্থব্যবস্থা? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্র তার প্রয়োজন অনুসারে কি করবে? প্রয়োজন অনুসারে উৎপাদন করবে এবং সেই প্রয়োজন অনুসারেই সেগুলো আবার বিক্রি করবে। তার চাহিদা অনুযায়ী কোনো দ্রব্য বা সেবা উৎপাদন শুরু করবে। সেখানে কোনো ব্যক্তি সুযোগ সুবিধার অবকাশ নেই, সম্পূর্ণ রাষ্ট্রের উপর নির্ভরশীল। সেখানে কোনো ব্যক্তির ইচ্ছা বা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নেই, সম্পূর্ণটাই রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাষ্ট্রীয় পরিচালনাধীন। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন ধনতান্ত্রিক ব্যবস্থার চেয়ে সম্পূর্ণরূপে আলাদা। এখানে হলো ব্যক্তিগত সব, আর এখানে হলো সম্পূর্ণ রাষ্ট্র। তো আমরা অর্থব্যবস্থা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। কোন অর্থব্যবস্থা? এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কথা বলা হয়েছে। আমাদের এই উদ্দীপকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কথা বলা হয়েছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, তাহলে আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো সেই ব্যবস্থা যেখানে সম্পদের কোনো মালিকানা ব্যক্তির উপর বর্তায় না, সম্পূর্ণ রাষ্ট্রের উপর বর্তায়। আর রাষ্ট্র প্রয়োজন অনুসারে চাহিদা মাফিক, পরিকল্পনা মাফিক কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করবে, আর সেটা উৎপাদনকারীরা ন্যায্য হারে তার প্রাপ্য মজুরি পাবে, যার যার যোগ্যতা অনুযায়ী প্রাপ্য পাবে। কিন্তু কোনো সম্পদ তার ব্যক্তিগত আওতাধীন থাকবে না। সম্পূর্ণরূপে রাষ্ট্র পরিচালনাধীন। রাষ্ট্রের কর্তৃত্ব কি পরিমাণ দ্রব্য উৎপাদন করবে, কি পরিমাণ দ্রব্যের চাহিদা আছে, সেটা যোগান কতটুকু হবে, সম্পূর্ণই নির্ধারিত হবে রাষ্ট্রীয় পলিসির মাধ্যমে। রাষ্ট্রই সেটা এই পলিসিটা মেকিং করবে। তো এটা হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আমি পূর্বেই বলেছি অর্থনৈতিক ব্যবস্থা 4 ধরনের: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, তারপরে কি ইসলামী এবং মিশ্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই উদ্দীপকে যে অর্থনৈতিক ব্যবস্থার কথা উল্লেখ করলাম সেটা হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এবার সংক্ষেপে উক্ত অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এবার সংক্ষেপে উক্ত অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখব। সংক্ষেপে উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো। উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? সংক্ষেপে উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করা হলো। উৎপাদন উপাদান সমূহের মালিকানা। 4 নম্বরটা প্রয়োগের প্রশ্ন, উচ্চতর দক্ষতা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এখানে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা আমি উল্লেখ করলাম, সেই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি সেইগুলো নিয়ে এখন আলোকপাত করব। অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ হলো: 1. উৎপাদনের উপাদান সমূহের মালিকানা। উৎপাদনের উপাদান সমূহের মালিকানা।
উৎপাদনের উপাদান সমূহের মালিকানা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল রাষ্ট্রীয় সম্পদ কার হবে? মালিকানাধীন হবে রাষ্ট্র। সম্পদের উপর কোনো রকম ব্যক্তি মালিকানা থাকে না। সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে রাষ্ট্র উৎপাদনের 4টি উপাদানকে সমন্বিত করে। উৎপাদনের 4টা উপাদান, সেই 4টা উপাদানকেই কি করবে? সমন্বিত করে সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যের কি করে থাকে? নির্দেশনা দেয় এবং তা পরিচালনা করে। সমাজের সকল সদস্য এই পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার বা কর্মকাণ্ড থেকে সর্বাধিক কল্যাণ অর্জন করবে। এটা হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য। সবাই এ থেকে কি করবে? সর্বাধিক কল্যাণ অর্জন করবে। এটাই হলো উৎপাদনের উপাদান সমূহের মালিকানা কার? সম্পূর্ণরূপে রাষ্ট্রের। তারপর আমরা বলতে পারি অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। সরকারি নির্দেশনা। অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনাটা কি? অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকার দ্রব্য সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্ত সমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে। কোন দ্রব্য কি পরিমাণে কখন কোন প্রক্রিয়ায় উৎপাদিত হবে এবং এই দ্রব্য কাদের নিকট সরবরাহ করা হবে, এই সবই কে করে? সরকার নির্ধারণ করে। এসব সিদ্ধান্ত সরকারের কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল কেন্দ্রীয় পরিকল্পনার এই অংশ। এখানে কি থাকবে না? ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগের কোনো সুযোগ নেই। ব্যক্তিগত উদ্যোগ এবং বিনিয়োগের কোনো সুযোগ নেই। এখানে পুরোপুরি সরকারি নির্দেশনা মোতাবেক চলবে। ভোক্তার স্বাধীনতার অভাব। ভোক্তা এখানে স্বাধীন থাকবে না। ভোক্তার স্বাধীনতার অভাব। ভোক্তার স্বাধীনতার অভাব। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তা স্বাধীন থাকবে না, অর্থাৎ ভোক্তা তার ইচ্ছামাফিক কিছু করতে পারবে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই, তেমনি ভোগকারীর নিজ ইচ্ছামতো দ্রব্য সামগ্রী ভোগেরও সুযোগ নেই। উৎপাদক সরকার নির্ধারিত দ্রব্য সামগ্রী উৎপাদন করে এবং ভোগকারী সেগুলো প্রয়োজন মতো ক্রয় ও ভোগ করে। তবে সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি নির্বাচন ও ক্রয়ের ব্যাপারে ভোক্তার স্বাধীনতা আছে। সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি যা প্রয়োজন সেই প্রয়োজনীয় দ্রব্যাদি নির্বাচন ও ক্রয়ের ব্যাপারে ভোক্তার স্বাধীনতা আছে। অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য। অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য। অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য। অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য অর্থাৎ এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্যটা কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণের লক্ষ্যে পরিচালিত হয়। এখানে ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই। ব্যক্তিগত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই, যেটা ধনতান্ত্রিক অবস্থায় আছে। সর্বশেষ হলো আয় বন্টন। এই আয়টা কিভাবে বণ্টিত হবে? আয় বন্টন। আয় বন্টনটা কি? ধনতান্ত্রিক ব্যবস্থায় মুনাফার মধ্যে শ্রমিকের মজুরির একটি অংশ থাকে যা তাকে দেওয়া হয় না। পুঁজিপতি উদ্যোক্তা এই মুনাফা গ্রহণ করে
সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অর্জিত মুনাফার সার মালিক রাষ্ট্র বা সরকার, একইভাবে ভূমির খাজনা ও মূলধনের সুদ সরকারের কোষাগারেই জমা হয়, কারণ সরকারই ভূমি ও মূলধনের মালিক। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয়ও নির্বাহ করে, ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ থাকে না, সরকার সব ন্যায্য হারে দিয়ে দেয়। এখানে শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি হলো প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। এই ব্যবস্থায় বেকারত্ব থাকে না, কারণ রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়। যার যার যোগ্যতা কি, কার সামর্থ্য কি, সেই অনুপাতে রাষ্ট্র তার কাজের সৃষ্টি করে দেয়। তাহলে সকলের আয় এক নয়, কিন্তু কেউ উৎপাদনে তার অবদান অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না। সকলের আয় কিন্তু এক নয়, তবে কেউই তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয় না, কারণ যার যার যোগ্যতা অনুযায়ী পাবে। তাহলে সুতরাং সবার যোগ্যতা তো এক নয়, তাহলে সবাই এক পরিমাণ পাবে কিভাবে? অর্থাৎ যার যার যোগ্যতা অনুযায়ী সেই সঠিকটাই পেয়ে থাকে। এটা হলো সমাজতান্ত্রিক ব্যবস্থা একটা বৈশিষ্ট্য। তাহলে এই সব বৈশিষ্ট্যের কারণে অর্জিত সম্পদের কি হয়? সুষম বন্টন হয়। এই অর্থনৈতিক ব্যবস্থায় আয় বৈষম্য ধনতান্ত্রিক ব্যবস্থায় আয় বৈষম্যের চেয়ে কম। ধনতান্ত্রিক ব্যবস্থায় আয় বৈষম্যটা অনেক বেশি, একজনের অনেক আয়, কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা হয়ে যায়, আরেকজনের কিছুই থাকে না। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এরকম না, আয় বৈষম্যটা অনেক কম। সমাজতান্ত্রিক অর্থনীতিতে জনগণের প্রয়োজন অনুযায়ী উৎপাদন, বন্টন ও ভোগের কার্যক্রম সম্পন্ন হয়। সকল অর্থনৈতিক কার্যক্রম একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়, তাই সম্পদের অপচয়ও অপেক্ষাকৃত কম। এর ফলে মোট জাতীয় উৎপাদনও ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং সম্পদের সুষম বন্টন সম্ভব হয়। এখানে সকল কিছু নিয়ন্ত্রণাধীন হলো রাষ্ট্রের, তাই সম্পদের অপচয় কম হয়, ফলে কি হয়? আয় বাড়ে, আর এই আয়টা যার যার যোগ্যতা অনুযায়ী সবাই পায়। অর্থাৎ সবাই এক পরিমাণ বা সম পরিমাণ পায় না। কারণ কি? এখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো প্রত্যেকেই কাজ পাবে কি অনুযায়ী? তার যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী, এবং সেই যোগ্যতা ও সামর্থ্যের মাপকাঠিতে সে তার পারিশ্রমিক পাবে। অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থায় কেউ বেকার থাকবে না, কেননা রাষ্ট্রের দায়িত্ব যার যার যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। সুতরাং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বেকার থাকার কথা না। আর এখানে আয় বৈষম্যটা অনেক কম। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেরূপ মালিকেরা শ্রমিক এবং শ্রমিকদেরকে অগাধ পরিশ্রম করিয়ে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, তাদের ঘামে তার ইন্ডাস্ট্রি বা কারখানা উত্তরোত্তর বৃদ্ধি পায়, কিন্তু তাদেরকেই সঠিক পাওনা দেয় না। তাই এখানে পুঁজিপতি আর শ্রমিকের মধ্যে বিরাট একটা পার্থক্য বা ব্যবধান সৃষ্টি হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সেটা হতে পারে না, কারণ এখানে রাষ্ট্রীয় মালিকানাধীন একটা নির্দিষ্ট জায়গা থেকে পরিকল্পনা হয়, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা হয়। সেই পরিকল্পনা মাফিক যে যার যার দায়িত্ব, কর্তব্য, সামর্থ্য, যোগ্যতা অনুযায়ী কাজ করে এবং সেইভাবেই তার মধ্যে আয়টা বন্টন হয়। তাই এখানে সুষম বন্টনের যথেষ্ট কারণ আছে। অর্থাৎ এখানে সুষম বন্টনটাই হয়ে থাকে, যার যার যোগ্যতা অনুযায়ী যে যে কাজ পায় সেইভাবেই তার আয়ও হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের একাদশ অধ্যায়ের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা থেকে আমরা মোটামুটিভাবে একটা উদ্দীপক সৃষ্টি করে তার আলোকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলাম। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটাই বিশেষ করে করা হলো। আরও চারটি আছে, তিনটি ধনতান্ত্রিকটা হলো সম্পূর্ণই ব্যক্তি মালিকানাধীন, আর মিশ্রটা হলো কিছু থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন, কিছু ব্যক্তি মালিকানাধীনের মধ্যে থেকেই সেটা মিশ্র, আর ইসলামীগুলো সম্পূর্ণই কোরআন সুন্নাহর আলোকে হয়ে থাকে। সেটা ইসলামিক কান্ট্রিগুলোতে, আমাদের মিডল ইস্টে অনেক দেশে সে অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, অর্থাৎ কোরআন ও হাদিস বা সুন্নাহর আলোকে হয়ে থাকে। সেটা হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের দেশটা হলো মিশ্র, না ধনতান্ত্রিক পুরোপুরি, না সমাজতান্ত্রিক, অর্থাৎ রাষ্ট্রীয় না আবার পুরোপুরি ব্যক্তি মালিকানা, দুইটার একটা মিশ্রণ চলে আমাদের দেশে। আমাদের হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।
তো শিক্ষার্থী বন্ধুরা, অর্থনৈতিক ব্যবস্থার আমরা 4টি রূপ বা বৈশিষ্ট্য প্রকারভেদ দেখলাম, তার মধ্য থেকে একটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তাহলে আজকের পাঠটি তাহলে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আবার অন্য কোনো পাঠ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা বাসায় বা ঘরে স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত মন দিয়ে পড়াশোনা করো। কারণ আমাদের যেহেতু এখন করোনা ক্রান্তিকাল, সরকারের মতানুযায়ী বলা চলে হয়তো বা জুনের 12 তারিখ পর্যন্ত বন্ধ, 13 তারিখ থেকে স্কুল খুলতে পারে এবং খুললে তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের এই প্রত্যেকদিন ক্লাস হবে, অন্যান্যদের কম হওয়ার সম্ভাবনা। তাও সেটি কি হয় বলা যায় না, দিন দিনে তো পরিবর্তন হয় আমাদের কর্মসূচি। তো সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিবে। তবে ক্লাস স্কুলে শুরু না হলেও তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে, এটা কোনো সন্দেহের অবকাশ নেই। কেননা সিলেবাস অনেক অর্ধেক করে দিয়েছে সকল বিষয়ে প্রায় বলা চলে। তো তোমরা বাসায় অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, যেহেতু এখন অধ্যায় কম, ভালোভাবে পড়বে এবং মনোযোগের সহিত পড়ালেখা করবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, এই বলে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।